হারামি, চিটার, বাটপার, বেয়াদব, লুচ্চা কোথাকার। আপু, তুমি আমাকে এগুলো বলছো কেন? তোকে কয়বার বলেছি কোনো মেয়ের সাথে কথা বলবি না, কিন্তু তুই তারপরও ভার্সিটিতে তুই কেন ওই মেয়েটার সাথে কথা বললি আরো হেসে হেসে? আরে আপু, ওটা তো আয়ানের তার কথাটি শেষ করতে পারল না। নদী তার ঠোঁট দখল করে নিল। আয়ানের কোনো রিয়াকশন নেই, যেন এটা তার সাথে আগেও অনেকবার হয়েছে। 3 মিনিট নদী আয়ানকে ছেড়ে দেয়। আপু, আমি তোমাকে কয়বার বলবো এগুলো আমার ভালো লাগে না। আমি তো তোকে বলেছি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি না, সেটা আমার ভালো লাগে না। আরে আপু, মেয়েটা আজকে নতুন এসেছিল ভার্সিটিতে, আর ওই মেয়েটা তো শুধু আমার কাছে একটু হেল্প চাইছিল। কি এমন হেল্প যে হেসে হেসে বলতে হবে? ও আমার কাছে পরামর্শ চেয়েছিল যে কার কাছে প্রাইভেট পড়া যায়, আর সবুজ স্যারের টাক মাথা নিয়ে আমরা হাসছিলাম। ভার্সিটিতে কি আর কোনো ছাত্র নেই হেল্প করার জন্য? কেন যে সবাই শুধু আমার জিনিসের দিকে চোখ দেয়, আমার একটু ভালো লাগে না। তোমার জিনিস মানে? হ্যাঁ বাবু, তুমি তো আমার জিনিস। ধুর, এসব কথা শুনতে আর ভালো লাগে না। তোমাকে আমার কথা শোনা লাগবে না, শুধু আমার ভালোবাসা নাও। আপু, এবার কিন্তু রাগ হচ্ছে আমার। ওরে আমার পিচ্চি জামাইটা বুঝি রাগ করেছে। আচ্ছা বাবু, তাহলে আমি এখন যাই, তুমি ফ্রেশ হও। আর একটা কথা, আমি যেটা বলেছি সেটা যেন মনে থাকে, কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না। এটা বলে নদী আয়ানের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। এতক্ষণ তো কিছুই বুঝলেন না, চলুন গল্পটা একটু বুঝে আসি। আমাদের নায়ক নায়িকা হচ্ছে চাচাতো ভাই বোন। তাদের বাবারা একই বাড়িতে থাকে। তাদের বাবাদের একটি কনস্ট্রাকশন কোম্পানি আছে, সেটাই তারা 2 ভাই মিলে পরিচালনা করে। নদী আয়ানের থেকে 3 বছরের বড়। নদী পড়ে অনার্স ফাইনাল ইয়ারে, আর আয়ান পড়ে অনার্স প্রথম বর্ষে। নদী আয়ানকে পছন্দ করে আর আয়ানকেই বিয়ে করবে, সেটা পরিবারের সবাই জানে। মানে নদী নিজেই বলেছিল যে সে আয়ানকে ভালোবাসে আর সময় হলে সে আয়ানকে বিয়ে করবে। প্রথমে পরিবারের কেউ রাজি না থাকলেও পরে সবাই নদীর জেদের কাছে হার মানে এবং নদীর কথা সবাই মেনে নেয়। আর আজকে কি হলো সেটা তো আপনারা জানেনই। তাহলে মূল গল্পে ফেরা যাক। নদী চলে গেলে আয়ান তার ড্রেস চেঞ্জ করে খাবার খেতে আসে। খাবার টেবিলে পরিবারের সবাই ছিল। কিরে আয়ান, তোর ঠোঁটগুলো এমন লাল হয়ে আছে কেন? আসলেই তো ঠোঁট লাল হয়ে গেছে। বলতো কি করেছিস তুই? আরে মা, ঠোঁট লাল হবে কেন? আর আমি বা কি করব? আরে বাবি, আপনি ওর ঠোঁটগুলো দেখে যান। তখন নদী সিঁড়ি দিয়ে নিচে নামছিল। নদী তাদের সব কথা শুনে আয়ানের ঠোঁটের দিকে তাকায়। নদী বুঝে যায় যে আয়ানের ঠোঁটে তার লিপস্টিকের দাগই লেগে আছে। আয়ানের মা আয়ানের ঠোঁট দেখার জন্য তার দিকে যাচ্ছিল। ঠিক তখনই নদী দৌড়ে গিয়ে আয়ানের মুখ চেপে ধরে। কিরে নদী, কি হয়েছে? তুই আয়ানের মুখ চেপে ধরেছিস কেন? আমাকে একটু ওর ঠোঁটগুলো দেখতে দে, আমার খুব টেনশন হচ্ছে। কোনো রোগ টোগ হলো নাকি? আর ছোট আম্মু কিছু হয়নি আয়ানের, তোমার ওই ঠোঁট দেখার কোনো প্রয়োজন নেই। নদী, এগুলো কেমন কথা? তুই ভাবিকে আয়ানের ঠোঁটগুলো দেখতে দে, আমারও তো চিন্তা হচ্ছে। আরে মা, বললাম তো কিছু হয়নি। নদীর মা তখন নদীর কাছে গিয়ে জোর করে নদীর হাত সরিয়ে আয়ানের ঠোঁট দেখে। নদীর মা আয়ানের ঠোঁট ধরলে তার আঙ্গুলে কিছুটা লিপস্টিক লেগে যায়। তখন নদীর মা ব্যাপারটা বুঝতে পারে, আর আয়ানের মাও এটা দেখে বুঝে ফেলে কি হয়েছে। তখন নদী বলে, আসলে আসলে হয়েছে, বুঝতে পেরেছি, আর বলতে হবে না, এখন খেতে বস। তখন নদী খেতে বসে। আর আয়ান, সে তো এতক্ষণে বুঝলো ব্যাপারটা। তখন দুজনেই লজ্জা পাচ্ছিল। তাদের মায়েরা মিটি মিটি হাসছিল। নদী কোনো রকমে একটু খেয়ে হাত ধুয়ে দৌড়ে মারে। আয়ানও ধীরে ধীরে কেটে পড়ে। নদী তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে খাটে বসে পড়ল। লজ্জায় তার মুখ এখনো লাল হয়ে আছে। ইস, এমন কি করলাম? নিজের উপর বিরক্তিতে ছটফট করতে লাগলো সে। আয়ানের সামনে এমন একটা কাণ্ড করে ফেলাটা তার মোটেও উচিত হয়নি। যদিও আয়ানের প্রতি তার ভালোবাসা অগাধ, কিন্তু মাঝে মাঝে সে নিজেই নিজের আবেগ সামলাতে পারে না। অন্যদিকে আয়ান নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। তার ঠোঁটের দিকে তাকিয়ে একটা হালকা হাসি ফুটলো। নদীর এমন অধিকার ফলানোটা একদিকে যেমন তাকে বিরক্ত করে, তেমনি
তেমনি কোথাও না কোথাও একটা ভালো লাগাও কাজ করে, তবে প্রকাশ করতে ভয় পায়। খাবার টেবিলে তাদের মায়েরা একে অপরের দিকে তাকিয়ে মুচকে হাসছিলেন। নদীর মা আয়ানের মাকে উদ্দেশ্য করে, দেখলেন তো ভাবি কাণ্ডটা, আমার মেয়েটা একটু বেশিই পজিটিভ। হা হা, কি আর বলবেন বলুন তো, তবে ছেলেটাও আমার কম যায় না, ভেতরে ভেতরে হয়তো খুশিই হয়েছে। আপনি কি যে বলেন না, ও এখনো ছোট, নদীর পাগলামিগুলো ঠিক বুঝতে পারে না। ছোট হলেও অনুভূতি তো আছে, তাই না? দেখবেন একদিন ঠিকই বুঝবে। রাতের খাবার শেষে সবাই নিজেদের ঘরে চলে যায়। নদীর ঘুম আসছিল না, বারবার আয়ানের মুখটা মনে পড়ছিল, আর তার বোকামির জন্য নিজের উপর রাগ হচ্ছিল। ভাবছিল কাল সকালে আয়ানের সাথে কিভাবে কথা বলবে। আয়ানও বিছানায় ছটফট করছিল। আজ দুপুরে নদীর সেই অপ্রত্যাশিত চুমুটা কিছুতেই ভুলতে পারছে না। যদিও প্রথমে খারাপ লেগেছিল, কিন্তু পরে কেন যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। আপুর চোখে মুখে তার জন্য যে ভালোবাসা দেখতে পায়, সেটা অস্বীকার করার উপায় নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নদী ফ্রেশ হয়ে নিচে নামে। খাবার টেবিলে গিয়ে দেখে সবাই বসে আছে, শুধু আয়ান ছাড়া। কি রে নদী, আয়ান এখনো ওঠেনি? যা তো মা, একটু ডেকে নিয়ে আয়। নদী ধীরে ধীরে আয়ানের ঘরের দিকে যায়। দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করে, তারপর কড়া নাড়ে। কে? আমি নদী, মা ডাকছে, জলদি নিচে আয়। আয়ান তাড়াতাড়ি দরজা খুলে দেয়। নদীর দিকে তাকিয়ে হালকা হাসে। হ্যাঁ যাচ্ছি, তুমি যাও। নদী আয়ানের হাসির দিকে তাকিয়ে মুহূর্তের জন্য থমকে যায়। এই ছেলেটা কি আসলেই তার উপর বিরক্ত, নাকি ভেতরে অন্য কিছু চলছে? তারা দুজনে একসাথে খাবার টেবিলে আসে। পরিবেশটা একটু নীরব। গতকালের ঘটনার পর দুজনেই কেমন যেন গুটিয়ে আছে। কিরে, তোরা দুজনে চুপচাপ কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না না, এমনিতেই। আজ তোদের ভার্সিটি নেই? না বাবা, আজ আমাদের কোনো ক্লাস নেই। আমারও আজ তেমন কাজ নেই। তাহলে তো ভালোই, আজ দুপুরে সবাই একসাথে খাবো। খাবার শেষ হওয়ার পর নদী ভাবে আয়ানের সাথে একটু কথা বলা দরকার। গতকালের ঘটনাটার জন্য অন্তত একটা সরি বলা উচিত। সে আয়ানের ঘরের দিকে যায়। দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢোকে। আয়ান তার ডেস্কের সামনে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। নদীর পায়ের শব্দ শুনে মুখ তুলে তাকায়। আয়ান, তুমি মানে গতকালকের জন্য সরি। আমি ওভাবে তোমার মুখ চেপে ধরাটা ঠিক হয়নি। আয়ান ল্যাপটপ বন্ধ করে নদীর দিকে তাকায়। তার চোখে কোনো রাগ বা বিরক্তি দেখতে পেল না নদী। ইটস ওকে আপু, তুমি রাগ করেছিলে তাই হয়তো। কিন্তু আমার ওভাবে রিয়াক্ট করাটা ভুল ছিল। তুমি আমাকে ভালোবাসো, তাই না আপু? নদীর মুখটা লাল হয়ে যায়। এই প্রশ্নের জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। হ্যাঁ, বাসি তো। তোকে তো আমি ছোটবেলা থেকেই। আর আমিও তোমাকে, মানে তোমাকে আমার খুব ভালো লাগে আপু। নদী অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে থাকে। এই কথাগুলো কি সে সত্যিই শুনছে? আয়ান কি তাকে ভালোবাসে? আয়ান উঠে এসে নদীর হাত ধরে। তার চোখে এক গভীর আবেগ। আমি জানি তোমার ভালোবাসাটা একটু অন্যরকম, মাঝে মাঝে আমার দম বন্ধ লাগে, কিন্তু এটাও জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। আর সত্যি বলতে আমিও এখন তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। নদীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এতদিনের চাপা কষ্ট আর অনিশ্চয়তা যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। তুই তুই সত্যি বলছিস? আয়ান মুচকি হেসে নদীর চোখের জল মুছে দেয়। হ্যাঁ আপু, সত্যি বলছি। তোমার ওই অধিকার ফলানো, রাগ করা সবকিছু মিলিয়েই তো তুমি আমার নদী আপু। নদী আর নিজেকে সামলাতে পারলো না, ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরলো আয়ানকে। তাদের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হলো। তবে এই পথটা কতটা মসৃণ হবে সেটা সময়ই বলবে। সেদিন দুপুরে খাবার টেবিলে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়। গতকালের চাপা উত্তেজনা যেন আজ একেবারেই নেই। নদীর মা এবং আয়ানের মা নিজেদের মধ্যে খুনসুটিতে মেতেছিলেন, আর তাদের বাবারা হালকা হাসি বিনিময় করছিলেন। নদীর মনে আনন্দের ঢেউ লাগে যখন সে অনুভব করে তাদের সম্পর্কের একটি নতুন সূচনা হয়েছে। আয়ানের চোখেও সে একই রকম উজ্জ্বলতা দেখতে পায়। আচ্ছা ভাই সাহেব, আজ বিকেলে কি কোথাও বের হওয়া যায়? অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। হ্যাঁ ভাবি, আমারও মনে হয় একটু ঘুরে আসা দরকার। কোথায় যাওয়া যায় বলুন তো? আমার মনে হয় নদীর ধারটা ভালোই হবে। খোলা জায়গা, শান্ত পরিবেশ, সূর্যাস্তের সময়টা তো আরো সুন্দর লাগে। একদম ঠিক বলেছিস, নদীর ধারেই যাওয়া যাক। কি রে আয়ান,
নদী, তোদের কোনো আপত্তি আছে? না বড় আম্মু, আমার কোনো আপত্তি নেই। নদীর যেখানে ভালো লাগে সেখানেই যাব। আমারও কোনো সমস্যা নেই, অনেকদিন নদীর ধারে যাইনি। তাহলে তো ফাইনাল, আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে নদীর ধারে ঘুরতে যাব। তোরা দুজনও তৈরি হয়ে নিস। দুপুরের খাবারের পর থেকেই নদীর মনে এক চাপা উত্তেজনা কাজ করতে থাকে। আয়ানের সাথে একসাথে ঘুরতে যাওয়ার ভাবনাতেই তার মন ভরে ওঠে। সে তার পোশাক ঠিক করতে শুরু করে, কোন শাড়িটা পরবে, কেমন করে সাজবে, এসব ভাবতে গিয়ে অনেকটা সময় পার করে দেয়। অন্যদিকে আয়ানের মধ্যেও এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। নদীর প্রতি তার অনুভূতিগুলো এখন আর শুধু ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ নেই। নদীর সেই অধিকার ফলানো তার তীব্র ভালোবাসা সবকিছুই যেন আয়ানের মনকে ধীরে ধীরে জয় করে নিচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসে, বাড়ির সবাই নদীর ধারে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। নদীর পরনে হালকা গোলাপি রঙের একটি শাড়ি, খোলা চুলে কিছু ফুল গুজেছে। আয়ান পরেছে জিন্স আর টি শার্ট। দুজনকে পাশাপাশি দেখলে মনে হয় যেন দুটি সদ্য ফোটা ফুল। সন্ধ্যাবেলা নদীর ধারে ঘুরতে যাওয়ার জন্য বাড়ির সবাই প্রস্তুত। আয়ান ও নদীর বাবা মা তাদের ফ্যামিলি গাড়িতে করে নিয়ে বসলেন। গাড়িতে তো আর জায়গা নেই, আমরা যাব কিভাবে? কেন, তোরা তোদের গাড়িতে করে আয়। আচ্ছা তাহলে তোমরা এগো, আমরা পিছনে পিছনে আসছি। আসলে ভার্সিটিতে আসা যাওয়ার জন্য এবং নদী ও আয়নের ব্যবহারের জন্য তাদের একটি গাড়ি দেওয়া হয়েছে। নদীর বাবা সেই গাড়ির কথাটাই বলেছে। দুটি গাড়ি নদীর ধার অভিমুখে রওনা হয়। একটি গাড়িতে নদীর বাবা ও মা এবং আয়ানের বাবা ও মা বসেন, অন্য গাড়িটিতে থাকে নদী আর আয়ান। গাড়িতে উঠেই নদী একটি রোমান্টিক গান প্লে করে দেয়। আয়ান ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে আর নদীর গানের সুরে হালকা দুলছে। হঠাৎ নদী আয়ানের একটি হাত ধরে। আয়ান চমকে ওঠে এবং বড় বড় করে চোখ করে নদীর দিকে তাকায়। নদী আয়ানের হাতে চাপ দিয়ে বলে, আমার দিকে না তাকিয়ে সামনে তাকিয়ে গাড়ি চালা, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আয়ান একটু অপ্রস্তুত হয়, তবে নদীর কথা শুনে সঙ্গে সঙ্গে সামনের দিকে মনোযোগ দেয়। নদীর হাতের স্পর্শ তার শরীরে এক নতুন শিহরণ জাগায়। গাড়ির ভেতর মিষ্টি রোমান্টিক গানের সূক্ষ্ম আর তাদের নীরব কথোপকথন এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করে। নদীর হাতের স্পর্শ আয়ানের মনে এক মিষ্টি আবেশ ছড়িয়ে দেয়। সে এক পলকের জন্য হলেও অন্যরকম অনুভূতিতে ভেসে গিয়েছিল। নদীর কথা শুনে সঙ্গে সঙ্গে সে মনোযোগ দেয় ড্রাইভিং এ। তাদের গাড়ি এগিয়ে চলে নদীর পাড়ের দিকে। গাড়ির ভেতরে তখন কেবল মৃদু রোমান্টিক গানের সুর ভেসে আসছিল, আর দুজনের নীরবতা যেন এক নতুন ভাষা খুঁজে পেয়েছিল। কিছুক্ষণের মধ্যেই তারা নদীর ধারে এসে পৌঁছয়। আগের গাড়িতে আসা তাদের বাবা মায়ের। ততক্ষণে গাড়ি থেকে নেমে আশেপাশে ঘুরে দেখছেন। আগের গাড়িতে আসা তাদের বাবা মায়েরা এতক্ষণ গাড়ি থেকে নেমে আশেপাশে ঘুরে দেখছেন। নদীর শান্ত ঢেউ আর অস্তগামী সূর্যের আলোয় চারিপাশ এক মনোরম দৃশ্যে পরিণত হয়েছে। আয়ান গাড়ি পার্ক করে ইঞ্জিন বন্ধ করে। নদী ততক্ষণে দরজা খুলে নেমে পড়েছে। সে মুগ্ধ দৃষ্টিতে চারপাশের সৌন্দর্য দেখছিল। বাহ, জায়গাটা তো বেশ অসাধারণ সুন্দর। আয়ানও গাড়ি থেকে নেমে নদীর দিকে তাকায়। নদীর চোখে প্রকৃতির এই রূপ যেন আরো বেশি মায়াবী হয়ে উঠল। কিরে মা, ভালো লাগছে তো? জায়গাটা আমারও খুব প্রিয়। হ্যাঁ ছোট আম্মু, খুব ভালো লাগছে। অনেকদিন পর এমন শান্ত একটা জায়গায় এলাম। সাবধানে চালালি তো? কোনো অসুবিধা হয়নি তো? না বড় আব্বু, সব ঠিক ছিল। এরপর সবাই মিলে নদীর পাড় ধরে হাঁটতে শুরু করলো। নদীর মা ও আয়ানের মা একসাথে পুরোনো দিনের গল্প করছিলেন। নদী ও আয়ান কিছুটা দূরে পাশাপাশি হেঁটে যাচ্ছিল। নদীর পাড়ের নরম বাড়িতে হোঁচট খায় নদী, আর তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে আয়ান তার হাত ধরে ফেলে। নদীর কোমর জড়িয়ে ধরে তাকে সোজা করে দাঁড় করায়। নদীর ব্যথা আয়ানের বুকে। উফ, একটু হলেই পড়ে যেতাম। থ্যাংক ইউ। সাবধানে হাঁটো আপু, আশেপাশে খেয়াল রাখো। তাদের চোখাচোখি হয়। নদীর গোলাপি শাড়ির আঁচল বাতাসের ঢেউয়ে উড়ছিল, আর আয়ানের চোখে ছিল শুধু তাদের হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। কিরে, তোরা ওখানে দাঁড়িয়ে কি করছিস? আয় এদিকে, সূর্যাস্তটা দেখবি না? তাদের ঘোর ভাঙে। আয়ান নদীর কোমর থেকে হাত সরিয়ে নেয়, তবে তার হাতের স্পর্শ তখনও নদীর শরীরে অনুভব হচ্ছিল। তারা দুজনে একসাথে তাদের বাবা মায়ের দিকে এগিয়ে যায়। সূর্য তখন পশ্চিম আকাশে রক্তিম আভা ছড়াচ্ছে। নদীর জলে সেই রঙের প্রতিফলন এক অপার্থিব দৃশ্যের সৃষ্টি করেছে।
সবাই মিলে সেই মনোরম দৃশ্য উপভোগ করছিল। নদীর ঠান্ডা বাতাস তাদের শরীর ছুঁয়ে যাচ্ছিল আর মনের ভেতর এক প্রশান্তির অনুভূতি জাগছিল। কিছুক্ষণ পর নদীর বাবা বলেন, চলো এবার একটু চা খাওয়া যাক, এখানে একটা ভালো চায়ের দোকান আছে। সবাই হেঁটে সেই চায়ের দোকানের দিকে যায়। নদীর আর আয়ানের মনে তখনও সেই মুহূর্তের রেশ লেগেছিল। তাদের সম্পর্কের নতুন সমীকরণে প্রকৃতিও যেন আজ এক বিশেষ ভূমিকা পালন করেছে। নদীর পাড়ে থাকা চায়ের দোকানে পৌঁছে সবাই আরাম করে বসলেন। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে হালকা শীতের আমেজ যেন আরো উপভোগ্য হয়ে উঠল। নদীর মা আর আয়ানের মা নিজেদের মধ্যে বিভিন্ন গল্প জুড়ে দিলেন। তখনও হাসির রোল উঠল, তো কখনো পুরনো দিনের স্মৃতিচারণ। তাদের বাবারাও কাজের জগতে আর সামনাসামনি বিষয় নিয়ে আলোচনায় মশগুল ছিলেন। নদী আর আয়ান পাশাপাশি বসেছিল। দুজনের চোখে একে অপরের প্রতি এক নতুন মুগ্ধতা। কিছুক্ষণ আগে নদীর পাড়ে যাওয়া এবং আয়ানের তাকে ধরে তোলার সেই মুহূর্তটা তাদের দুজনকে আরো কাছে এনে দিয়েছে। যদিও তারা মুখে কিছু বলছিল না, তবুও তাদের নিরাপত্তা যেন অনেক কথা প্রকাশ করছিল। কিরে নদী, তোর শ্বশুর শাশুড়ি কেমন লাগছে? মানে? আরে বাবা, আমরা তো তোমার শ্বশুর শাশুড়ি, তাই না? নদীর মুখ লজ্জায় লাল হয়ে যায়। সে মাথা নিচু করে ফেলে। আয়ান মুচকি হেসে তার মায়ের দিকে তাকায়। তুমিও না ভাবি, মেয়েটা এখনো ছোট, এসব কথা এখন থাক। আরে না না, ছোট আর কোথায়, অনার্স ফাইনাল ইয়ারে পড়ে, আর আমাদের আয়নাও তো কম যায় না। তাদের মধ্যে হালকা হাসি ঠাট্টা চলতে থাকে। নদীর বুকের ভেতর এক অজানা ভালো লাগা ঢেউ তোলে। আয়ানের পরিবারের সদস্যরাও যেন তাদের সম্পর্কটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে, এটা ভেবে তার মন শান্তি পায়। চা খাওয়া শেষ হলে নদীর বাবা বলেন, এবার ওঠা যাক, রাত তো কম হয়নি। সবাই ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যায়। নদীর ঠান্ডা লাগছিল, তাই আয়ান নিজের জ্যাকেট খুলে তার কাঁধে দেয়। নদীর শরীরটা যেন উষ্ণ হয়ে ওঠে সেই স্পর্শে। সে কৃতজ্ঞতার ভরে আয়ানের দিকে তাকায়। গাড়িতে ফেরার পথে নদী আনমনে গুনগুন করছিল। আয়ান এক পলক তার দিকে তাকিয়ে আবার মনোযোগ দেয় ড্রয়িং রুমে। তাদের গাড়িতে সেই আগের রোমান্টিক গানটি আবার বাজতে শুরু করলো। ফিরে সবাই ফ্রেশ হয়ে রাতের খাবারের জন্য বসে। খাবারের টেবিলে সেই হাসি খুশির রেশ বজায় থাকে। নদীর মা আয়ানের পছন্দের কিছু পদ রান্না করেছিলেন, আর আয়ানও নদীর প্রিয় মিষ্টি এনেছিল। খাওয়ার পর সবাই কিছুক্ষণ একসাথে বসে গল্প করে। নদীর ছোটবেলা দুষ্টুমি আর আয়ানের শান্ত স্বভাবের ভাব নিয়ে নানা মজার কথা উঠে আসে। নদীর বাবা মা আয়ানের প্রতি তাদের স্নেহ প্রকাশ করেন, আর আয়ানের বাবা মাও নদীকে তাদের মেয়ের মতোই দেখেন। নিজের ঘরে এসে নদীর বারান্দায় দাঁড়ায়। আকাশে অজস্র তারা মিটিমিটি করে জ্বলছে। তার মনে আজ এক অন্যরকম শান্তি। আয়ানের ভালোবাসা আর পরিবারের সমর্থন, এই দুটো জিনিস তার জীবনকে যেন নতুন আলোয় ভরিয়ে তুলেছে। পেছন থেকে কেউ এসে তার কাঁধে হাত রাখে। নদী চমকে ঘুরে দেখে আয়ান দাঁড়িয়ে আছে। কি দেখছো? একা দাঁড়িয়ে? ঠান্ডা লাগবে তো। তারা দেখছি, আজ আকাশটা খুব পরিষ্কার। হ্যাঁ, তোমার মনটাও কি আজ আকাশের মতোই পরিষ্কার? নদী আয়ানের হাত ধরে তার বুকে মাথা রাখে। হ্যাঁ, খুব পরিষ্কার। আজ আমার মনে কোনো মেঘ নেই। আয়ান আলতো করে নদীর চুলে হাত বুলিয়ে দেয়। তাদের নীরব আলিঙ্গনে রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু ভালোবাসার উষ্ণতা অনুভব হয়। নদীর বারান্দায় তারা বিকেলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। আয়ানের হাতের স্পর্শে নদীর সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, আর নদীর সান্নিধ্যে আয়ান খুঁজে পায় এক গভীর আশ্রয়। চলো ভেতরে যাই, ঠান্ডা লাগছে হয়তো। চলো। তারা দুজনে একসাথে ঘরে ফেরে। বিছানায় গা এলিয়ে দিলেও ঘুম যেন আসতে চায় না। দুজনের মনেই সেই নদীর ধারের স্মৃতি আর পরিবারের উষ্ণ ব্যবহার ভিড় করে থাকে। পরের কয়েকটা দিন নদীর জীবন অন্যরকম ব্যস্ততা নিয়ে আসে। তার ফাইনাল ইয়ারের পরীক্ষা দরজায় কড়া নাড়ছে, তাই এখন তার দিনের বেশিরভাগ সময়ই কাটে বইয়ের পাতায় মুখ গুজে। আয়ান তার সাধ্যমতো নদীর পাশে থাকে, তার পড়ার টেবিলে প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে দেয়, মাঝে মধ্যে গরম কফি বানিয়ে এনে দেয়। রাতে যখন নদী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, আয়ান তখনও জেগে থাকে। সে খেয়াল রাখে নদীর কোনো অসুবিধে হচ্ছে কিনা। করে নদীর কপালে চুমু খেয়ে নিজের দিনের কাজ শুরু করে। একদিন দুপুরে পড়ার ফাঁকে নদী বারান্দায় এসে দাঁড়ায়। ক্লান্তিতে তার চোখ ঘুমে ঢুলে আসছে। আয়ান এসে তার পাশে দাঁড়ায়। নদী আয়ানের কাঁধে মাথা রাখে। কি হলো আপু, শরীর খারাপ লাগছে? না রে, একটু টায়ার্ড লাগছে, আর পড়তে ভালো লাগছে না।
একটু বিশ্রাম নাও, আমি তোমার জন্য শরবত বানিয়ে আনি। আয়ান দ্রুত রান্নাঘরে গিয়ে নদীর অন্য ঠান্ডা শরবত নিয়ে আসে। নদীর হাতে গ্লাস ধরিয়ে দিয়ে বলে, এটা খেয়ে একটু ফ্রেশ হও, তারপর আবার পড়তে বসো। থ্যাংক ইউ সোনা জামাই, তুমি না থাকলে আমার কি হতো। আরে বাবা, আমি তো সবসময় তোমার পাশেই আছি। পরীক্ষার কয়েকটা দিন এভাবেই কাটে। নদীর অক্লান্ত পরিশ্রম আর আয়ানের নিঃস্বার্থ সেবা তাদের ভালোবাসাকে আরো গভীর করে তোলে। তারা একে অপরের শান্তি হয়ে ওঠে। নদীর চোখে ভবিষ্যতের স্বপ্ন, আর সেই স্বপ্নে সবসময় জড়িয়ে থাকে আয়ানের মুখ। একদিন সকালে আয়ানের ঘুম ভাঙে এক মিষ্টি উষ্ণতায়। চোখ খুলে দেখে তার বুকের উপর মাথা রেখে শান্তভাবে ঘুমিয়ে আছে নদী। নদীর এলোমেলো চুল তার মুখের উপর এসে পড়ছে, আর তার নিঃশ্বাসের হালকা স্পর্শ আয়ানের ত্বকে অনুভূত হচ্ছে। এক অপার্থিব শান্তিতে ভরে ওঠে আয়ানের মন। আয়ান আলতো হাতে নদীর চুলের কয়েক লহর সরিয়ে দেয়। নদীর মায়াবী ঘুমন্ত মুখ তার হৃদয়ে এক গভীর ভালোবাসার জন্ম দেয়। কিন্তু পরক্ষণেই মনে পড়ে আজ তাদের দুজনেরই ভার্সিটিতে ক্লাস আছে। আয়ান সাবধানে নড়ে চড়ে নদীকে জাগানোর চেষ্টা করে। আপু, ও আপু, ওঠো, সকাল হয়ে গেছে। নদী প্রথমে একটু কুকড়ে যায়, তারপর চোখ খুলে দেখে আয়ানের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। কটা বাজে? ও হ্যাঁ, আসলে আম্মু তোমাকে ঘুম থেকে ডেকে দিতে বলেছিল। আমি এসে দেখি তুমি এমন সুন্দর করে ঘুমাচ্ছ, আর তোমাকে তখন না অনেক কিউট লাগছিল, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। কথা শেষ না হতেই নদী লজ্জায় রাঙা হয়ে যায়। মুহূর্তের জন্য আয়ানের চোখের দিকে তাকিয়ে আলতো করে তার গালে একটি চুমু এঁকে দেয়। বাই। এই বলে নদী দ্রুত বিছানা ছেড়ে দৌড়ে দরজার দিকে ছুটে যায়। আয়ান হতভম্বের মতো বিছানায় বসে থাকে। তার আর নদীর সেই মিষ্টি হাসি তার মনে মনে নতুন দিনের সূচনা করে। নদীর ফাইনাল ইয়ারের পরীক্ষার দিনগুলো যেন এক দমবন্ধকর সময়ের মতো বয়ে চলে। পুরো বাড়ি নীরব হয়ে যায় যখন নদী তার রুমে দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বইয়ের পাতায় ডুবে থাকে। শুধু প্রয়োজন হলেই আয়ান নিঃশব্দে দরজার ফাঁক দিয়ে কফি বা হালকা স্ন্যাক্স রেখে আসে। নদীর কপালে চিন্তার ভাঁজ দেখে আয়ানের মন খারাপ হয়ে যায়, কিন্তু সে জানে এখন তাকে শুধু সমর্থন জুগিয়ে যেতে হবে। প্রথম পরীক্ষার দিন সকালে আয়ানের ঘুম ভাঙে নদীর তাড়াহুড়োয়। সে উদ্বিগ্ন হয়ে নদীর ঘরে ছুটে যায়। কি হয়েছে আপু, এত তাড়াহুড়ো করছো কেন? সব গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ, প্রায় সব, শুধু অ্যাডমিট কার্ডটা যেন খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছিলাম মনে পড়ছে না তো। আয়ান শান্তভাবে নদীর পড়ার টেবিল এবং আশেপাশে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর দেখে অ্যাডমিট কার্ডটা তার একটা পুরনো বইয়ের ভেতর রাখা। এই তো, এখানে শান্ত হও আপু, সব কিছু ঠিক হয়ে যাবে। শরীর ঠিক আছে তো? নার্ভাস লাগছে? একটু তো লাগছেই, এতদিনের পরিশ্রমের ফল আজ নির্ধারিত হবে। তবে তুমি পাশে আছো তাই সাহস পাচ্ছি। তোমার এই শান্ত মুখটা দেখলে আমার সব চিন্তা দূর হয়ে যায়। আয়ান নদীর হাতে নিজের হাত রাখে। তাদের হাতের স্পর্শ যেন এক অদৃশ্য শক্তি, যা তাদের সব বাধা অতিক্রম করতে সাহায্য করে। নদী যখন পরীক্ষার হলে যায়, আয়ান গেটের বাইরে অস্থিরভাবে পায়চারি করতে থাকে। রোদের তেজ বাড়ে, কিন্তু তার খেয়াল থাকে না। তার চোখ বরাবর হলের গেটের দিকে যায়। কখন তার আপু বেরিয়ে স্থির হয়ে যায়। প্রতিটি মুহূর্তে তার কাছে নদীর সাকসেসের প্রার্থনায় কাটে। পরীক্ষা শেষ হলে যখন ক্লান্ত নদী হল থেকে বের হয়, আয়ান এক দৌড়ে তার কাছে যায়। নদীর মুখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে পরীক্ষা খুব একটা খারাপ হয়নি। কেমন হলো পরীক্ষা? সব উত্তর দিতে পেরেছো? কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, ভালোই হয়েছে। প্রথমের দিকে একটু ভয় লাগছিল, কিন্তু পরে সব মনে পড়ে যায়। কয়েকটা প্রশ্ন একটু কঠিন ছিল, তবে আশা করি উতরে যাব। এরপরের কয়েকটা দিন একই রুটিনে কাটে। সকালের আলো ফোটার আগেই নদীর ঘুম ভাঙে বইয়ের পাতায়, আর রাতের নিস্তব্ধতায় আয়ান জেগে থাকে তার ক্লান্ত মুখের দিকে তাকিয়ে। পরীক্ষার ফাঁকে যখন একটু সময় পায়, আয়ান নদীর পছন্দের খাবার নিজের হাতে রান্না করে আনে। কখনো দুজনে মিলে বাড়ির ছাদে বসে রাতের আকাশ দেখে, যেখানে অজস্র তারার মাঝে তারা খুঁজে পায় তাদের অনাগত ভবিষ্যতের স্বপ্ন। একদিন রাতে পড়ার টেবিলে ঝুঁকে থাকা নদীর পিঠে আলতো করে হাত বুলিয়ে দেয় আয়ান। নদীর চুলগুলো কপালের উপর এসে পড়ছিল। আর একটুখানি, ওই চ্যাপ্টারটা শেষ করে কিছু পুরনো প্রশ্ন দেখব। কালকের পরীক্ষাটা একটু কঠিন মনে হচ্ছে।
আয়ান জানে এখন নদীর উপর কোনো চাপ দেওয়া উচিত না। সে নীরবে নদীর পাশে বসে থাকে, তার হাতে জলের বোতল এগিয়ে দেয়। যতক্ষণ না নদী বই বন্ধ করে ক্লান্ত চোখে তার দিকে তাকায়, ততক্ষণ সে অপেক্ষা করে। নদীর সেই ক্লান্ত মুখের দিকে তাকিয়ে আয়ানের মনে এক গভীর মায়া জন্মায়। পরীক্ষার শেষ দিন আসে। নদীর চোখে মুখে এক মিশ্র অনুভূতি। একদিকে এতদিনের পরিশ্রমের শেষ হওয়ার আনন্দ, অন্যদিকে ভবিষ্যতের রেজাল্ট নিয়ে চাপা উত্তেজনা। আয়ান তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। শেষ পরীক্ষা দিয়ে যখন নদী বের হয়, তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তবে সেই ক্লান্তির মধ্যেও এক ধরনের তৃপ্তি ঝিলিক দিচ্ছে। আয়ান ছুটে এসে তাকে জড়িয়ে ধরে গভীর ভালোবাসায়। নদী আয়ানের বুকে মুখ লুকায়। শেষ, ফাইনালি শেষ। কেমন হলো? আমার মনে হয় তুমি ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ শেষ। মনে হচ্ছে বুকের ওপর থেকে একটা বিশাল পাথর নেমে গেল। পরীক্ষা কেমন হলো সেটা রেজাল্ট বের হলেই জানতে পারবো। তবে আমার মনে হয় আমি আমার সেরাটা দিয়েছি। এখন শুধু অপেক্ষা করার পালা। আয়ান নদীর কপালে একটা লম্বা গভীর চুমু দেয়। তাদের দুজনের মনেই এখন এক নতুন দিগন্তের অপেক্ষা। পরীক্ষার এই কঠিন সময়টা তারা একসাথে পার করেছে, একে অপরের হাত ধরে। আর এই অভিজ্ঞতা তাদের ভালোবাসার ভিতকে আরো মজবুত করেছে, যা ভবিষ্যতের যে কোনো ঝড় মোকাবিলা করতে তাদের সাহায্য করবে। নদীর ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরোনোর দিন সকাল থেকেই বাড়ির আবহে এক চাপা উত্তেজনা বিরাজ করছে। নদীর মা জায়নামাজে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, তার মেয়ের এত দিনের পরিশ্রম যেন বিফলে না যায়। আয়ানের বাবা গম্ভীর মুখে পত্রিকা ধরে বসে থাকলেও তার চোখ স্থির নয়। কিছুক্ষণ পরপরই দরজার দিকে তাকাচ্ছেন। আয়ান চেষ্টা করছে শান্ত থাকতে, কিন্তু তার পায়ের সামান্য নড়াচড়াই বুঝিয়ে দিচ্ছে ভেতরে কতটা অস্থিরতা কাজ করছে। অন্যদিকে নদী নিজের ঘরে জানালার পাশে চুপচাপ বসে বাইরের দিকে তাকিয়ে, তার চোখে এক শান্ত অথচ গভীর অপেক্ষা। এই তো ওয়েবসাইটের রেজাল্ট দেখা যাচ্ছে। রোল নাম্বারটা দাও তো মা, তাড়াতাড়ি। নদীর হাত সামান্য কাঁপে যখন সে তার রোল নম্বরটি একটি চিরকুটে লিখে বাবার হাতে দেয়। নিঃশ্বাস রুদ্ধ করা নীরবতা নেমে আসে ড্রয়িং রুমে। সবাই স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবার হাতের মোবাইলের স্ক্রিনের দিকে। কয়েকটি মুহূর্ত যেন অনন্তকাল মনে হয়। তারপর নদীর বাবার কণ্ঠে ভেসে আসে আনন্দধ্বনি। আলহামদুলিল্লাহ, এ তো ফার্স্ট ক্লাস। অনেক অনেক মোবারক হো মা। খুশির জোয়ারে মুহূর্তেই বাড়ির গম্ভীর পরিবেশ ভেঙে যায়। নদীর মা হাউমাউ করে কেঁদে ওঠেন। তিনি ছুটে গিয়ে নদীকে জড়িয়ে ধরেন, বারবার তার কপালে চুমু খান। আয়ানের চোখে মুখে এক বাঁধ ভাঙা হাসি উপচে পড়ে। সে দ্রুত পায়ে এগিয়ে এসে নদীকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন তার বিশ্বাসই হচ্ছিল না এত দিনের স্বপ্ন সত্যি হয়েছে। আমি জানতাম আপু, আমি জানতাম তুমি পারবে। আমার সব সময় তোমার উপর অগাধ ভরসা ছিল। এটা তোমার সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব হতো না আয়ান। তুমি প্রতিটা মুহূর্তে আমার পাশে ছিলে, সাহস জুগিয়েছো। তাদের আবেগ ঘন আলিঙ্গন দেখে বাবা মায়ের একে অপরের দিকে তাকিয়ে হাসেন। তাদের চোখে চিকচিক করছে গর্বের জল। এতদিনের রাতের পর রাত জেগে পড়া দুশ্চিন্তা আর পরিশ্রম আজ সব সার্থক হয়েছে। শুধু কি ফার্স্ট ক্লাস? দেখো তো আর কিছু আছে নাকি। নদীর বাবা স্ক্রল করে দেখেন এবং আরো খুশির খবর দেন। নদী তার বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। এই খবরে আনন্দ আরো কয়েক গুণ বেড়ে যায়। নদী আবার আনন্দে চিৎকার করে ওঠে এবং আবেগের বশে আবারও আয়ানকে জড়িয়ে ধরে। এই মুহূর্তে সে সম্পূর্ণরূপে ভুলে যায় তাদের আশেপাশে বাড়ির অন্যান্য সদস্যরাও রয়েছে। আপু একটু খেয়াল করো, এখানে সবাই দেখছে তো। নদীর ঘোর কাটে। আয়ানের বাহু ডোরে আবদ্ধ হয়ে সে অপ্রস্তুত ভাবে আশেপাশে তাকায় এবং আবিষ্কার করে তাদের বাবা মা সহ অন্যান্য আত্মীয় স্বজন মুচকি হেসে তাদের দিকে তাকিয়ে আছেন। লজ্জায় তার মুখ কান পর্যন্ত লাল হয়ে যায়। ও আল্লাহ, আমি একদম খেয়াল করিনি। আসলে খুশিতে কি করব বুঝতে পারছিলাম না তো। আর কোনো কথা না বলে নদী দ্রুত পায়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে নিজের ঘরের দিকে পালিয়ে যায়। আয়ানও অপ্রস্তুত হয়ে কান লাল করে একটু হাসে এবং মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিরে বাবা আয়ান, এত লজ্জা পাচ্ছিস কেন? এটা তো স্বাভাবিক, ভালোবাসার প্রকাশ এমনিই হয়। একদম ঠিক বলেছিস। ওদের এই খাঁটি আনন্দ আর ভালোবাসার প্রকাশ দেখে আমার মনটা ভরে গেল। বোঝাই যাচ্ছে দুজনের হৃদয়ের টান কতটা গভীর।
তাদের বাবা মায়েরা একে অপরের দিকে তাকিয়ে স্নেহপূর্ণ হাসি বিনিময় করেন। তাদের ছেলে মেয়ের এই সরল আবেগপূর্ণ ভালোবাসা তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের ইঙ্গিত দেয়। নদীর সাফল্যের রেশ কাটতে না কাটতেই বাড়িতে শুরু হয় নতুন এক আলোচনার ঝড়, একটা ফ্যামিলি ট্যুর। নদীর বাবা মা আর আয়ানের বাবা মা দুজনেই মনে করছিলেন পরীক্ষার ধকল আর রেজাল্টের টেনশন কাটিয়ে ওঠার জন্য একটা ছোট্ট ছুটি দরকার। আর এই খুশির আবহে সবাই একসাথে কোথাও ঘুরে এলে মনটাও আরো ফুরফুরে হবে। ভাবছি এবার শীতের ছুটিতে কোথায় যাওয়া যায়। অনেকদিন কোথাও একসাথে ঘুরতে যাওয়া হয়নি। হ্যাঁ ভাবি, আমারও তাই মনে হয়। বাচ্চাদেরও একটু চেঞ্জ দরকার। নদী তো এত খেটে পরীক্ষা দিল, ওরও একটু বিশ্রাম প্রয়োজন। আর আয়ানও তো সবসময় বাড়ির কাজে সাহায্য করে। আমার মনে হয় সিলেট আর সাজেক ভ্যালি কেমন হয়? পাহাড় আর মেঘের খেলা দেখলে সবার মন ভরে যাবে। আইডিয়াটা দারুণ। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য আর সাজেকের মেঘ তো অসাধারণ। আর এখন তো শীতকাল, আবহাওয়াও বেশ মনোরম থাকবে। ওয়াও, সিলেট সাজেক, আমার তো এখনই যেতে ইচ্ছে করছে। হ্যাঁ বাবা, আমারও খুব ভালো লাগবে। অনেকদিন পাহাড় দেখা হয়নি। এরপর শুরু হয় পরিকল্পনা। কতদিনের ছুটি হবে, কোথায় থাকা হবে, কি কি দেখা হবে, এসব নিয়ে দফায় দফায় আলোচনা চলতে থাকে। নদীর মা দায়িত্ব নেন খাবারের মেনু ঠিক করার, আর আয়ানের মা খোঁজ খবর নিতে শুরু করেন ভালো রিসোর্টের। নদীর বাবা আর আয়ানের বাবা মিলে বাসের টিকিট বুকিং এর ব্যবস্থা করেন, কারণ সবাই একসাথে গেলে বাসের জার্নিটাও বেশ আনন্দদায়ক হবে। আয়ান আর নদী এই সুযোগে নিজেদের মতো করে কিছু প্ল্যান করে নেয়। কোথায় তারা একসাথে মেঘ দেখবে, কোনো পাহাড়ের চূড়ায় হাতে হাত ধরে দিগন্তের দিকে তাকিয়ে থাকবে, তাদের মনে রোমান্টিক সব ভাবনা ভিড় করে। যদিও বাড়ির বড়দের সামনে তারা তাদের ঘনিষ্ঠতা খুব একটা প্রকাশ করে না, তবে এই ট্যুরটা যেন তাদের সম্পর্কের নতুন একটি অধ্যায় খুলে দেবে। নির্ধারিত দিনে সবাই ভোরে ঘুম থেকে উঠে এবং বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। শীতের হালকা ঠান্ডায় গরম কাপড়ের আরাম অনুভব হচ্ছিল। বাস ছাড়ার পর সবাই জানালার বাইরে তাকিয়ে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে থাকে। নদী আর আয়ান পাশাপাশি সিটে বসে ফিসফিস করে কথা বলে, একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। বাইরের সবুজ আর পাহাড়ের ক্রমশ দৃশ্যমান হওয়া তাদের মনে আরো বেশি আনন্দ যোগ করে। সিলেটে পৌঁছে তারা একটি হোটেলে ওঠে এবং ফ্রেশ হয়ে স্থানীয় কিছু ঐতিহাসিক মাজার ও নয়নাভিরাম চা বাগান ঘুরে দেখে। এরপর তাদের আসল গন্তব্য সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। পাহাড়ি পথে আঁকাবাঁকা রাস্তায় বাসের ঝাঁকুনি লাগলেও চারপাশের মেঘ আর পাহাড়ের দৃশ্য তাদের ক্লান্তি ভুলিয়ে দেয়। সাজেকে পৌঁছে তারা আগে থেকে বুকিং করা একটি সুন্দর রিসোর্টে ওঠে, যেখান থেকে মেঘ আর পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখা যায়। রিসোর্টের কটেজগুলো বেশ সুন্দর। প্রথম দিন বিকেলে তারা সবাই মিলে কংলাক পাহাড়ের চূড়ায় ওঠে। সেখান থেকে মেঘ আর পাহাড়ের যে অপরূপ দৃশ্য দেখা যায় তা সত্যি অবিস্মরণীয়। নদীর বাবা আর আয়ানের বাবা একটি বাঁশের তৈরি ছাউনির নিচে বসে প্রকৃতির শোভা উপভোগ করেন, আর তাদের স্ত্রীরা মিলে ছবি তোলেন। নদী আর আয়ান কিছুটা দূরে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকে। চারপাশের মেঘ তাদের ছুঁয়ে যায়, আর তাদের মনের ভেতর ভালোবাসার উষ্ণ ঢেউ আছড়ে পড়ে। আয়ান নদীর কানে কানে বলে, এই জায়গাটা যেন আমাদের ভালোবাসার জন্যই অপেক্ষা করছিল, তাই না? তোমার পাশে থাকলে মনে হয় যেন মেঘের রাজ্যে হারিয়ে গেছি। তুমিও আমার পাশে থেকো সব সময়। এই মেঘ আর পাহাড়ের নীরব সাক্ষী হোক আমাদের ভালোবাসার। তারা দুজনে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, যেখানে মেঘের দল অবিরাম খেলা করছে। তাদের মনে ভবিষ্যতের সুন্দর দিনের স্বপ্ন আরো গাঢ় হয়। এই ফ্যামিলি ট্যুরটা শুধু একটি ভ্রমণ নয়, এটা যেন তাদের সম্পর্কের বন্ধনকে আরো মজবুত করে তোলে। প্রকৃতির শান্ত পরিবেশে তাদের ভালোবাসার রং আরো গাঢ় হয়ে ওঠে। সাজেকের শান্ত স্নিগ্ধ পরিবেশে রাতের ঘুমটা বেশ গভীর হয়েছিল নদীর। পরের দিন সকালে তার ঘুম ভাঙে পাখির কলকাকলিতে। বিছানায় কিছুক্ষণ এপাশ ওপাশ করে সে, কেমন একটা স্নিগ্ধতা চারিদিকে। আলসেমে ভেঙে একসময় উঠে বসে নদী। প্রথমে মনে হয় আয়ান হয়তো এখনো ঘুমোচ্ছে। গতকাল পাহাড়ের অনেকটা পথ হেঁটে তারা বেশ ক্লান্ত ছিল, কিন্তু নদীর চোখ যায় পাশের খালি বিছানাটার দিকে। আয়ান নেই। নদী একটু অবাক হয়, এত সকালে কোথায় গেল সে? আলতো পায়ে হেঁটে সে রুমের দরজা খোলে। রিসোর্টের বারান্দাটা বেশ লম্বা, আর সেখান থেকে মেঘে ঢাকা পাহাড়ের মনোরম দৃশ্য দেখা যায়।
নদীর চোখ জুড়িয়ে যায় সেই সৌন্দর্য দেখে। হঠাৎ তার নজরে পড়ে বারান্দার একেবারে শেষ প্রান্তে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আয়ান। তার পিঠ নদীর দিকে ফিরানো, ভোরের হালকা আলো তার চুলে এসে পড়েছে। দেখে মনে হচ্ছে যেন কোনো গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে সে। নদী ধীরে ধীরে এগিয়ে যায় আয়ানের দিকে। তার পায়ের শব্দ পায় না আয়ান। একেবারে কাছে এসে নদী আলতো করে আয়ানের কাঁধে হাত রাখে। কি ব্যাপার, এত সকালে উঠে একা একা কি দেখছো সোনা? মেয়েগুলো দেখছো কেমন খেলা করছে? আয়ান চমকে ওঠে, দ্রুত ঘুরে দাঁড়ায়। তার চোখে কিছুটা অন্যমনস্কতার ছাপ দেখা যায়, যা নদী তীক্ষ্ণভাবে লক্ষ্য করে। রাতের সেই হাসি খুশি ভাবটা যেন উধাও। ও, তুমি উঠে গেছো? আসলে ঘুম ভাঙার পর আর ঘুম আসতে চাইছিল না, কেমন একটা অস্থির লাগছিল ভেতরে, তাই ভাবলাম একটু হেঁটে আসি, যদি মনটা শান্ত হয়। এখানকার সকালটা দেখছো, অদ্ভুত সুন্দর তাই না? মনে হচ্ছে মেঘের ভেলায় ভেসে বেড়াচ্ছি। নদী আয়ানের পাশে এসে দাঁড়ায়। তাদের দুজনের সামনে মেঘে ঢাকা পাহাড়ের বিশাল ক্যানভাস। ভোরের আলোয় মেঘগুলো সোনার মতো ঝলমল করছে। নদীর হাত ছুঁয়ে যায় আয়ানের হাতের পাতা। সে অনুভব করে আয়ানের হাতটা একটু ঠান্ডা। হ্যাঁ, সত্যি খুব সুন্দর। কিন্তু তুমি কি কিছু ভাবছিলে আয়ান? শুধু কি সকালে সৌন্দর্য দেখছিলে? তোমার চোখে অন্যরকম একটা ভাব দেখলাম, কি হয়েছে বলো তো আমাকে। আসলে ভাবছিলাম আমাদের ভবিষ্যৎ নিয়ে আপু। তোমার তো পড়াশোনা শেষ হলো, এতদিনের স্বপ্ন তোমার পূরণ হয়েছে, এবার কি করবে তুমি? কোনো চাকরির চেষ্টা করবে নাকি অন্য কিছু ভাবছো? আমার মনে হয় এখন তোমার নিজের পায়ে দাঁড়ানো উচিত। নদী আয়ানের হাত ধরে, তাদের দুজনের হাত এখন একে অপরের উষ্ণ স্পর্শে বাঁধা। নদীর চোখের ভাষায় উদ্বেগ ফুটে ওঠে। আমার ভবিষ্যৎ তো তুমি আয়ান, আমার সব স্বপ্ন তো তোমাকে ঘিরেই। চাকরির কথা আমি ভাবিনি এখনো। আমার কাছে সবচেয়ে জরুরি হলো তুমি কি চাও, তুমি কি ভাবছো। তোমার ভালো লাগাই তো আমার ভালো লাগা। তুমি যদি চাও আমি চাকরি করি, আমি নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু আমার মন তো সবসময় তোমার কাছেই পড়ে থাকে। তুমি এত ভালো কেন আপু? সব সময় আমার সব চিন্তার আগে তুমি আমার খুশিটাকে দেখো। আমার মনে হয় আমি সত্যি খুব ভাগ্যবান তোমাকে আমার জীবনে পেয়ে। কিন্তু আমি চাই তুমি নিজের স্বপ্নগুলো পূরণ করো, শুধু আমার উপর নির্ভর করে থেকো না। নদী আয়ানের গালে আলতো করে হাত বোলায়। তার স্পর্শে যেন এক গভীর মমতা মিশে আছে। তুমি আমার জীবনের সবচেয়ে প্রেশাস মানুষটা আয়ান। তোমার খুশি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আমার স্বপ্নগুলো তো তুমি। তোমার পাশে থেকে আমি যা করব সেটাই আমার স্বপ্ন পূরণ হবে। ভেবো না আমি শুধু তোমার উপর নির্ভর করতে চাই। আমরা তো একে অপরের পরিপূরক, তাই না? তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকে। তাদের চারপাশে মেঘেরা ভেসে বেড়ায়, আর তাদের মনের আকাশে ভালোবাসার রং আরো গাঢ় হয়। ভোরের এই শান্ত স্নিগ্ধ পরিবেশে তাদের ভবিষ্যৎ জীবনের স্বপ্নগুলো যেন আরো স্পষ্ট হয়ে ওঠে। তাদের নীরবতাও যেন একে অপরের মনের ভাষা বুঝতে পারে। ভোরের সেই মিষ্টি কথোপকথনের পর দুজনের মন হালকা হয়ে যায়। আয়ানের দুশ্চিন্তা কিছুটা কমে, আর নদীর মনে আয়ানের ভালোবাসার গভীরতা আরো স্পষ্ট হয়। তারা একসাথে রিসোর্টে ফিরে আসে এবং অন্যদের সাথে নাস্তা করতে যোগ দেয়। নাস্তার টেবিলে গতকালকের ভ্রমণের গল্প আর আজকের কোথায় যাওয়া হবে তা নিয়ে আলোচনা চলতে থাকে। নদীর বাবা প্রস্তাব দেন আজ তারা কাছাকাছি একটা ঝর্ণা দেখতে যাবে। পাহাড়ের আঁকা বাঁকা পথ পেরিয়ে ঝর্ণার শীতল জল স্পর্শ করার অভিজ্ঞতা নাকি অসাধারণ। সবাই এই প্রস্তাবে রাজি হয়। নাস্তা শেষ করে সবাই গাড়িতে ওঠে। পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে তারা এগিয়ে চলে ঝর্ণার দিকে। গাড়িতে হালকা গান বাজছে, আর সবাই নিজেদের মতো গল্পে মশগুল। নদী আর আয়ান পেছনের সিটে বসে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। তাদের মনের ভেতরে সেই ভোরের কথোপকথন যেন এখনো তাদের মধ্যে এক মিষ্টি আবেশ সৃষ্টি করে রেখেছে। ঝর্ণার কাছে পৌঁছে গাড়ি থেকে নেমে সবাই হেঁটে এগিয়ে যায়। সরু পথ, দুপাশে ঘন সবুজ গাছপালা, পাখির কিচির মিচির আর ঝর্ণার মৃদু কলকল ধ্বনি এক শান্তিময় পরিবেশ সৃষ্টি করে। ঝর্ণার কাছে পৌঁছে সবাই তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। উঁচু পাহাড় থেকে দুধ সাদা জলধারা নিচে পাথরের উপর আছড়ে পড়ছে, আর সেই জলকণা বাতাসে মিশে এক শীতল পরশের সৃষ্টি করছে। নদীর বাবা আর আয়ানের বাবা একটি পাথরের উপর বসে প্রকৃতির এই মনোরম দৃশ্য উপভোগ করতে থাকেন। নদীর মা আর আয়ানের মা ঝর্ণার কাছে গিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। নদী আর আয়ান কিছুটা দূরে একটা বড় পাথরের পাশে দাঁড়িয়ে ঝর্ণার সৌন্দর্য দেখছিল।
এলো। ঝর্ণার জলকণা তাদের মুখে এসে পড়ছিল। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল তাদের মনে। হঠাৎ পিছল পাথরের কারণে নদীর পা ফসকে যায়। সে পড়ে যাওয়ার উপক্রম হলে মুহূর্তের মধ্যে আয়ান তার হাত ধরে ফেলে, কিন্তু ভারসাম্য রাখতে না পেরে আয়ানও সামান্য টলে যায় এবং দুজনেই একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়ে। তাদের দুজনের শরীর একে অপরের খুব কাছে চলে আসে। নদীর নরম ঠোঁট ছুঁয়ে যায় আয়ানের ঠোঁটের কিনারা। অপ্রত্যাশিত এই স্পর্শে দুজনেই হকচকিয়ে যায়। চারপাশের ঝর্ণার কলকল ধ্বনি যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় তাদের কাছে। নদীর চোখ বিস্ফোরিত, সে অপলক দৃষ্টিতে আয়ানের মুখের দিকে তাকিয়ে থাকে। আয়ানেরও একই অবস্থা। তাদের দুজনের হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করে। এই প্রথম তাদের মধ্যে এত কাছ থেকে শারীরিক স্পর্শ ঘটলো, আর সেই স্পর্শ যেন এক নতুন অনুভূতির জন্ম দিল দুজনের মনেই। কিছুক্ষণ তারা সেই অবস্থাতেই থাকে, তারপর নিজেদের ভুল বুঝতে পেরে দুজনেই দ্রুত সরে আসে। নদীর মুখ লজ্জায় লাল হয়ে যায়, সে অন্যদিকে তাকিয়ে থাকে। আয়ানেরও একই অবস্থা। তার কপালে হালকা ঘামের বিন্দু দেখা যায়। তাদের বাবা মায়েরা হয়তো কিছুটা দূরে থাকায় এই ঘটনাটা লক্ষ্য করেননি। তারা তখনও ঝর্ণার সৌন্দর্য উপভোগ করছিলেন। সরি, আমার ভুল হয়েছে। না, মানে আমারও ঠিক করে দাঁড়ানো উচিত ছিল। তাদের মধ্যে এক অস্বস্তিকর নীরবতা নেমে আসে। কিছুক্ষণ আগেকার সেই রোমান্টিক মুহূর্তের অপ্রত্যাশিত পরিণতিতে দুজনেই যেন দিশেহারা হয়ে পড়েছে। তারা আর আগের মতো স্বাভাবিক হতে পারছে না। ঝর্ণার সৌন্দর্য যেন তাদের কাছে ফিকে লাগতে শুরু করে। তাদের বাবা মায়েরা যখন তাদের ডাকে তখন তারা বাধ্য হয়ে অন্যদের কাছে যায়, তবে দুজনের চোখাচোখি এড়িয়ে চলে, আর তাদের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে যায়। সেই ভুলবশত সৃষ্টি হওয়া রোমান্টিক পরিস্থিতি তাদের মনের শান্তিতে যেন একটি ছোটখাটো ঢেউ তুলে দিয়ে যায়। ঝর্ণার সেই অপ্রত্যাশিত ঘটনার পর নদীর মনটা খারাপ হয়ে যায়। সারাক্ষণ তার সেই মুহূর্তের কথা মনে পড়ে। এক অদ্ভুত লজ্জা আর অন্যরকম এক অনুভূতি তাকে ঘিরে রাখে। আয়ানের সাথে চোখাচোখি হলেই সে অপ্রস্তুত হয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। সাজেকে তাদের আরো একদিন থাকার কথা থাকলেও নদীর মনমরা ভাব দেখে তার বাবা মা ঠিক করেন তারা কাল সকালেই ফিরে যাবেন। আয়ানের বাবা মাও তাদের সিদ্ধান্তে সায় দেন। পরের দিন সকালে রিসোর্ট থেকে চেক আউট করে সবাই বাসের জন্য রওনা হয়। বাসের জার্নিটা বেশ নীরব কাটে। নদীর পাশে সিটে বসে আয়ান বারবার তার দিকে আর চোখে তাকায়। নদীর মলিন মুখটা দেখে তারও খারাপ লাগে। সেই ঝর্ণার ঘটনার জন্য সে নিজেকে কোথাও না কোথাও দায়ী মনে করে। বাস যখন ধীরে ধীরে শহরের দিকে এগিয়ে যাচ্ছে, নদীর আনমনা ভাব কাটে না। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে বটে, কিন্তু তার মন পড়ে আছে সেই ঝর্ণার ধারে, সেই মুহূর্তের অপ্রত্যাশিত স্পর্শে। আপু, তোমার কি শরীর খারাপ লাগছে? মুখটা এমন দেখাচ্ছে কেন? না, তেমন কিছু না, একটু ক্লান্ত লাগছে হয়তো। সেই ঝর্ণার কাছে যা হলো, তুমি কি ওটা নিয়ে ভাবছো? তুমি কি? আমারও কেমন যেন লাগছিল। আসলে ওটা হঠাৎ করে হয়ে গেল। আমাদের দুজনেরই কোনো দোষ ছিল না। পিচ্ছিল ছিল জায়গাটা। তুমি মন খারাপ করো না তো প্লিজ। জানি তো ওটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু কেমন একটা অদ্ভুত লাগছিল, তাই না? আগে তো কখনো এমন হয়নি। হ্যাঁ, অদ্ভুত তো বটেই, কিন্তু দেখো আপু, আমাদের ভালোবাসাটা তো পবিত্র। একটা অ্যাক্সিডেন্টের জন্য সেটা তো আর পাল্টে যাবে না, তাই না? তুমি আমার উপর বিশ্বাস রাখো। আয়ানের উষ্ণ হাতের স্পর্শ নদীর মনে সাহস যোগায়। সে আয়ানের দিকে তাকিয়ে হালকা হাসে। আমি জানি আয়ান, আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। আসলে হঠাৎ করে এমন হওয়ায় একটু অন্যরকম লাগছিল। বোঝো তো, আমারও কেমন যেন লাগছিল। মনে হচ্ছিল যেন আমি কোনো ভুল করে ফেলেছি। নদী আয়ানের হাতটা আরো শক্ত করে ধরে। তুমি কোনো কিছু ভুল করনি, ওটা একটা অপ্রত্যাশিত মুহূর্ত ছিল। আর সত্যি বলতে আমারও খারাপ লাগেনি। নদীর এই স্বীকারোক্তিতে আয়ানের মুখে হাসি ফোটে। সে নদীর হাতটা নিজের ঠোঁটে ছুঁয়ে দেয়। সত্যি বলছো? হুম। এরপর নদী আলতো করে আয়ানের হাত ধরে তার কাঁধে মাথা রাখে। বাসের ঝাঁকুনি আর বাইরের দৃশ্যের মাঝে তারা দুজনে নীরব ভালোবাসায় ডুবে থাকে। সেই অপ্রত্যাশিত মুহূর্তটা হয়তো তাদের মনে একটা নতুন সুর জাগিয়েছিল, তাদের সম্পর্কের গভীরতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল। ফিরে আসার পথে তাদের নীরবতা আর অস্বস্তির বদলে
এক নতুন উষ্ণতা জায়গা করে নেয়। সাজেক থেকে ফিরে আসার পর কয়েকটা দিন বেশ শান্তিতে কাটে। সেই অপ্রত্যাশিত মুহূর্তের রেস দুজনের মনেই হালকা একটা মিষ্টি আবেশ রেখে যায়। তারা একে অপরের প্রতি আরো বেশি খেয়ালি হয়ে ওঠে। ছোট ছোট ব্যাপারেও দুজনের প্রতি গভীর মনোযোগ দেখা যায়। একদিন ছুটির সকালে নদীর ঘুম ভাঙে আয়ানের হাতের আলতো স্পর্শে। চোখ খুলে দেখে আয়ান তার পাশে বসে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার এত সকালে? আর এভাবে কি দেখছো? ভাবছিলাম আমার আপুটা যখন ঘুমায় তখন তাকে ঠিক কতটা মায়াবী লাগে। নদী লজ্জায় মুখ লুকায়। আয়ান তার কপাল থেকে কয়েকটা এলোমেলো চুল সরিয়ে দেয়। চলো নিচে যাই, মা নাস্তা বানিয়েছেন। তারা দুজনে একসাথে নিচে নামে। খাবার টেবিলে তাদের বাবা মায়েরা আগেই এসে বসেছেন। সকালের নাস্তাটা আজ যেন আরো বেশি আন্তরিক আর আনন্দময় হয়ে ওঠে। সবাই মিলে নিজেদের পছন্দের খাবার ভাগ করে খায়, হাসি ঠাট্টা চলে। নাস্তা শেষে নদীর মা বলেন, আজ তো ছুটি, ভাবছি সবাই মিলে একটু অন্যরকম কিছু করি। হ্যাঁ, ভালো প্রস্তাব। কি করা যায় বলো তো? আমার মনে হয় আজ আমরা সবাই মিলে পুরোনো দিনের কিছু ছবি দেখি। নদীর আর আয়ানের ছোটবেলাকার অনেক মজার ছবি আছে। ও বাবা, তোমরা সবসময় আমার ছোটবেলার এমব্রেসিং ছবিগুলো বের করো। আরে আপু, ওগুলো তো খুব মিষ্টি ছবি, চলো না দেখি। সবাই মিলে নদীর আর আয়ানের ছোটবেলার অ্যালবামের পাতা উল্টাতে শুরু করে। আর দুষ্টুমি ভরা ছবি দেখে হাসির রোল ওঠে। নদী প্রথমে কিছুটা লজ্জা পেলেও পরে সেও অন্যদের সাথে হাসিতে যোগ দেয়। আয়ান সুযোগ পেলেই নদীর দিকে তাকিয়ে মুচকি হাসে, যেন সেই ছোটবেলা থেকেই নদীর প্রতি তার এক নীরব আকর্ষণ ছিল। দুপুরের খাবারের পর নদীর মা বলেন, বিকেলে আমরা ছাদে বসে একটু গল্প গুজব করব, আর নদীর হাতের স্পেশাল চা তো থাকবেই। বিকেলবেলা বাড়ির ছাদ এক মিলন মেলায় পরিণত হয়। শীতল বাতাসে নদীর হাতের সুগন্ধি চা আর সাথে হালকা স্ন্যাক্স যেন মুহূর্তটাকে আরো উপভোগ্য করে তোলে। তাদের বাবা মায়েরা নিজেদের পুরনো দিনের স্মৃতিচারণ করে, আর নদী ও আয়ান চুপচাপ বসে তাদের কথা শোনে, কখনো একে অপরের দিকে তাকিয়ে হাসে। হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি নামে। সবাই তাড়াতাড়ি ছাদের জিনিসপত্র সরিয়ে ভেতরে চলে আসে। বৃষ্টির রিমঝিম শব্দে ঘরের ভেতরের পরিবেশটা আরো শান্ত ও রোমান্টিক হয়ে ওঠে। নদী আনমনে জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। আয়ান এসে তার পাশে দাঁড়ায়। নদী আয়ানের কাঁধে মাথা রাখে। বৃষ্টিটা দেখছো কেমন শান্ত আর স্নিগ্ধ? আমার খুব ভালো লাগছে আজ। মনে হচ্ছে যেন সব টেনশন দূর হয়ে গেছে। আয়ান ওদের হাত ধরে তাদের নীরব আলিঙ্গনে বাইরের বৃষ্টির শব্দ আর ভেতরের ভালোবাসার উষ্ণতা একাকার হয়ে যায়। রাতের খাবারের পর সবাই একসাথে বসে টিভি দেখে। পুরনো কোনো সিনেমা চলছে আর সবাই মিলে হাসতে হাসতে দেখে। নদীর ক্লান্ত লাগলে আয়ান আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দেয়। ঘুমোতে যাওয়ার আগে আয়ান নদীর ঘরে আসে। শুভরাত্রি আপু। শুভরাত্রি সোনা। আজ একটা খুব সুন্দর দিন কাটালাম, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। এমন দিনগুলো যেন সব সময় ফিরে আসে। আলো নিভে যায় আর তাদের ভালোবাসার নীরব সাক্ষী থাকে রাতের নিস্তব্ধতা। একটি সাধারণ ছুটির দিনও তাদের সম্পর্কের গভীরতাকে আরো এক নতুন মাত্রা দিয়ে যায়। ছুটির সেই সুন্দর দিনটির কয়েকদিন পর সন্ধ্যায় আয়ান ল্যাপটপে নিজের ভার্সিটির নোটিশ বোর্ড দেখছিল। হঠাৎ তার চোখ আটকে যায় একটি নোটিশের দিকে। তাদের ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। পরীক্ষার তারিখ এগিয়ে এসেছে, বেশ দ্রুতই। আপু দেখো তো, আমাদের ফাইনাল পরীক্ষার ডেট দিয়েছে, আর বেশি দিন নেই হাতে। ও সত্যি? কবে থেকে শুরু? আয়ান খানিকটা স্ক্রল করে দেখে, জানায় আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই পরীক্ষা শুরু। পরীক্ষার ডেট দেখে আয়ান কিছুক্ষণ চিন্তিত হয়ে পড়ে। তারপর তার মনে পড়ে তার নানার বাড়ির কথা। অনেকদিন যাওয়া হয়নি সেখানে, আর পরীক্ষার আগে একটু ফ্রেশ হয়ে এলে হয়তো ভালোই হবে। আপু, আমার একটা কথা ছিল। ও বলো, কি বলবে? ভাবছিলাম পরীক্ষার আগে যদি আমি একবার নানার বাড়ি থেকে ঘুরে আসি। অনেকদিন যাওয়া হয়নি। নানু আর মামারাও খুব মিস করছেন। একটু ঘুরে এলে মনটাও ফ্রেশ লাগবে, পরীক্ষার প্রস্তুতি নিতেও সুবিধা হবে। আয়ানের প্রস্তাব শুনে নদীর মুখটা প্রথমে একটু মলিন হয়ে যায়। আর আয়ানের প্রতি তার অতিরিক্ত ভালোবাসার কারণে সে চায় না আয়ান চোখের আড়াল হোক, বিশেষ করে এখন যখন তাদের সম্পর্কটা এত সুন্দর একটা মোড় নিয়েছে। হ্যাঁ বাবা, তোমার নানার বাড়ি থেকে ঘুরে আসাটাই ভালো হবে, মনটা একটু বদলাবে। কবে যেতে চাস?
আমারও কোনো আপত্তি নেই, বরং ভালোই লাগবে। তোমার নানু ও মামারা খুশি হবেন। তাহলে টিকিট বুকিং এর ব্যবস্থা করি। কতদিনের জন্য যেতে চাও তুমি? দিন 5 জন্য ভাবছিলাম, পরীক্ষার সপ্তাহখানেক আগে ফিরে আসবো। পরিবারের সবাই আয়ানের এই প্ল্যানে রাজি হয়। নদীর মুখের দিকে তাকিয়ে তারা বুঝতে পারে হয়তো সে খুব একটা খুশি হয়নি, কিন্তু আয়ানের আগ্রহের কাছে সেও হার মানে। হ্যাঁ, যাও ঘুরে এসো, মন ফ্রেশ করে পরীক্ষা দিও। আয়ান নদীর মনের ভেতরের চাপা কষ্টটা বুঝতে পারে। সে নদীর হাত ধরে। তুমি রাগ করছো আপু? আমি না গেলে তুমি কি খুব খারাপ বোধ করবে? খারাপ তো লাগবেই, তুমি তো জানো, কিন্তু তোমার যদি যেতে ইচ্ছে করে তাহলে যাও। আমার ভালো লাগা না লাগার চেয়ে তোমার খুশিটা তো বেশি জরুরি। শুধু সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো, আমার খুব চিন্তা হবে তোমার জন্য। তুমি একদম ভেবো না, আমি ঠিক সময় ফিরে আসবো। আর গিয়ে তোমাকে রোজ ফোন করব। তুমি বরং আমার পরীক্ষার জন্য দোয়া করো। নদীর মন খারাপ থাকলেও সে আয়ানের ইচ্ছেকে সম্মান জানায়, তবে ভেতর থেকে একটা চাপা অস্থিরতা তাকে কুড়ে কুড়ে খায়। আয়ানের চোখের আড়াল হওয়াটা যেন তার কাছে একটি দীর্ঘ বিরহের মতো মনে হয়। বিদায় জানানোর সময় নদীর চোখ ছলছল করছিল, যদিও সে মুখে হাসি ধরে রাখার চেষ্টা করছিল, আর ভেতরের কষ্টটা আয়ানের নজর এড়ায়নি। আয়ান বারবার তাকে তাড়াতাড়ি ফিরে আসার আশ্বাস দেয়, কিন্তু নদীর মন কিছুতেই শান্ত হয় না। বাস যতক্ষণ পর্যন্ত তাদের চোখের আড়াল না হয়, নদী দরজার কাছে দাঁড়িয়ে থাকে এক দৃষ্টিতে। আয়ান চলে যাওয়ার পর বাড়িটা যেন হঠাৎ করে ফাঁকা হয়ে যায় নদীর কাছে। আগে যখন আয়ান ভার্সিটিতে থাকতো তখনও সে জানতো দিনের শেষে আয়ান বাড়ি থাকবে, কিন্তু এবার যেন একটা লম্বা সময়ের অপেক্ষা তার দরজায় কড়া নাড়ছে। নদীর মন খারাপ থাকে সারাক্ষণ, সে ঠিক মতো খায় না, কারোর সাথে তেমন কথা বলে না। তার মন পড়ে থাকে সেই দূরে, যেখানে আয়ান এখন তার নানার বাড়িতে। এই রাতের বেলা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, যেন ওই তারাদের মাঝে এসে আয়ানের মুখটা গুজে ফেরে। নদীর মা নদীর ধারে আসে। কি রে মা, তুই এখনো জেগে? এত রাত হয়েছে, ঘুমোতে যা। ঘুম আসছে না মা, আয়ানের কথা মনে হচ্ছে খুব। আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে, কিন্তু দেখিস কয়েকটা দিনের তো ব্যাপার, ও ঠিক ফিরে আসবে। তুই বরং ওর জন্য দোয়া কর যেন ওর পরীক্ষাও ভালো হয় আর ও নিরাপদে থাকে। মায়ের কথাই যদি কিছুটা শান্ত হয় বটে, কিন্তু তার মনের অস্থিরতা সহজে কাটে না। সে সারাদিন আনমনে ঘুরে বেড়ায়। আয়ানের স্মৃতিগুলো যেন তার চারপাশে ভন ভন করে। তাদের একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তার মনে ভিড় করে আসে, আর প্রতিবারই তার মন খারাপ হয় এই ভেবে যে এখন আয়ান তার পাশে নেই। আয়ানের ফোন আসে রোজ, নদীর সাথে লম্বা সময় ধরে কথা বলে সে। নানার বাড়ির গল্প করে, সেখানকার প্রকৃতির বর্ণনা দেয়, নদীর পরীক্ষার প্রস্তুতির খবর নেয়, তাকে সাহস যোগায়। কিন্তু শুধু ফোনের আওয়াজ যেন নদীর শূন্যতা পূরণ করতে পারে না। আয়ানের স্পর্শ আর মুখের হাসি, তার দুষ্টুমি ভরা চাহনি সবকিছু খুব মিস করে। একদিন রাতে ফোনে কথা বলার সময় নদীর গলা ধরে আসে। কি হয়েছে আপু, কাঁদছো নাকি? তোমাকে খুব মিস করছি আয়ান, মনে হচ্ছে যেন অনেক দিন হয়ে গেছে তোমাকে দেখি না। আমিও তোমাকে খুব মিস করছি নদী। বিশ্বাস করো, এখানে এক মুহূর্তও ভালো লাগছে না তোমাকে ছাড়া। দিন গুনছি কখন বাড়ি ফিরবো। তুমি শুধু একটু ধৈর্য ধরো আর মন খারাপ করো না প্লিজ। তোমার মন খারাপ হলে আমারও ভালো লাগে না। আয়ানের কথাই নদীর মন কিছুটা হালকা হয়। সে বুঝতে পারে শুধু সে একা নয়, ওপাশে আয়ানের মনও তার জন্য ব্যাকুল। এই বিরহ যেন তাদের ভালোবাসাকে আরো গভীর করে তোলে। তারা দুজনেই একে অপরের গুরুত্ব আরো ভালোভাবে অনুভব করতে পারে। সেই কটা দিনে আয়ানের ফোনের অপেক্ষায়, আর আয়ানের দিন কাটে নদীর কাছে ফিরে যাওয়ার অপেক্ষায়। অপেক্ষার প্রহর শেষ হয় সেদিন সন্ধ্যায়। নদীর দরজার কড়া নাড়ার শব্দ শুনে তার বুকের ভিতরটা ধুক করে ওঠে। সে ছুটে গিয়ে দরজা খোলে এবং দেখে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আয়ান। তার মুখে ক্লান্তির ছাপ, তবুও সেই চেনা মিষ্টি হাসিটা অমলিন। আয়ানকে দেখা মাত্রই নদীর সব কষ্ট, সব অভিমান যেন এক মুহূর্তেই জল হয়ে যায়। সে কোনো কথা না বলে ঝাঁপিয়ে পড়ে আয়ানের বুকে এবং হাউমাউ করে কেঁদে দেয়। এতদিন ধরে বুকের ভেতর চেপে রাখা বিরহের কান্না যেন আজ বাঁধ ভাঙা বন্যার মতো নেমে আসে। আয়ান আলতো হাতে নদীকে জড়িয়ে ধরে, তার চুলে বিলি কেটে দেয়, কপালে স্নেহাশিস এঁকে দেয়। এই তো আমি এসে গেছি আপু, আর কাঁদিস না লক্ষ্মীটি। আমারও তোমাকে ছাড়া একটা দিনও ভালো লাগেনি। দেখো আমি ঠিক ফিরে এসেছি। নদী তখনও আয়ানের বুকে মুখ গুজে কাঁদছে, তার ভেজা শ্বাস আয়ানের জামা ভিজিয়ে দিচ্ছে। আয়ান নীরবে তাকে সান্ত্বনা দেয়, তার পিঠে হাত বুলিয়ে দেয়।
কিছুক্ষণ পর নদীর কান্না কিছুটা থামে, যেন আবার ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে। নদী আয়ানের বুক থেকে মুখ তুলে ভেজা চোখে বলে, আর কখনো যেও না আমাকে ছেড়ে আয়ান, তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়। আর যাবো না আপু, আমার পরীক্ষাও তো প্রায় চলে এসেছে, এখন তো এখানেই থাকতে হবে। আয়ানের ফিরে আসার আনন্দে নদীর মন ভরে ওঠে, কিন্তু সেই দূরে থাকার কষ্টের স্মৃতি তখনও তার মনকে কিছুটা অস্থির করে রাখে। কিছুক্ষণ পর নদী আয়ানের হাত ধরে তাদের বাবার কাছে যায়। বাবা, আমার একটা কথা ছিল তোমার কাছে। হ্যাঁ মা, বলো কি বলবে। বাবা, আমি আর চাই না আয়ানের থেকে দূরে থাকতে। আমার মনে হয় আমরা আজকেই বিয়ে করতে চাই। নদীর কথা শুনে তার বাবা প্রথমে কিছুটা অবাক হন। মা, আমি বুঝতে পারছি তুই আয়ানকে কতটা ভালোবাসিস, আর ওকে ছাড়া থাকতে তোর কষ্ট হয়, কিন্তু একটু ধৈর্য ধর, সামনে আয়ানের পরীক্ষা। এই সময় বিয়ের ঝামেলা জড়িয়ে পড়লে ওর পড়াশোনায় মন বসানো কঠিন হবে। আমার বিশ্বাস ও ভালো রেজাল্ট করবে। ওর পরীক্ষা শেষ হলেই আমরা অবশ্যই তোদের বিয়ের ব্যবস্থা করব। তখন তোরা সারা জীবন একসাথে থাকতে পারবি। একটু অপেক্ষা কর মা। কিন্তু বাবা, প্লিজ মা, আমার কথাটা শোন। আয়ানের ভবিষ্যতের কথাটাও তো ভাবতে হবে। ও পরীক্ষা দিক, তারপর আমরা ধুমধাম করে তোদের বিয়ে দেব, কেমন? বাবার যুক্তিতে নদীর মন কিছুটা শান্ত হয়। সে বুঝতে পারে বাবার কথাগুলো ঠিক। আয়ানের ভবিষ্যতের কথা ভেবে তাকে এখন ধৈর্য ধরতে হবে। সে আয়ানের দিকে তাকায়। আয়ানও তার চোখে মুখে সান্ত্বনার সৃষ্টি দেয়। ঠিক আছে বাবা, আমি অপেক্ষা করব, কিন্তু তুমি মন দিয়ে পরীক্ষা দিও, কেমন? অবশ্যই আপু, তুমি ভেবো না, পরীক্ষা শেষ হলে আমাদের সব অপেক্ষা শেষ হবে। আয়ানও তার চোখে মুখে সান্ত্বনার দৃষ্টি দেয়। সেই সন্ধ্যায় আয়ানের ফিরে আসার আনন্দ আর ভবিষ্যতের সুন্দর দিনের স্বপ্নে নদীর মন আবার ভরে ওঠে। বিরহের কালো মেঘ সরে গিয়ে ভালোবাসার আলো আবার তাদের জীবনে ফিরে আসে। বাবার কথায় রাজি হয়ে নদী মন খারাপ করা থেকে নিজেকে সরিয়ে আনে এবং পুরো দমে আয়ানের পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দেয়। এতদিন দূরে থাকার যে শূন্যতা তাদের মধ্যে সৃষ্টি হয়েছিল, তা তারা একে অপরের সান্নিধ্যে এসে ভরাট করে তোলে। আয়ান পরীক্ষার রুটিন ধরে পড়াশোনায় ডুবে যায়, আর নদী তার পাশে থেকে সব রকম সাহায্য করে। সে আয়ানের জন্য প্রয়োজনীয় বইপত্র গুছিয়ে নিচ্ছে, পড়ার সময় চা কফি বানিয়ে আনে এবং ক্লান্ত হয়ে গেলে তাকে বিশ্রাম নেওয়ার জন্য জোর করে। তাদের পড়ার ঘরটি যেন এক ভালোবাসার নীড়ে পরিণত হয়। একদিন আয়ানের মনোযোগ ভরা মুখে, অন্যদিকে নদীর কেয়ারিং স্পর্শ। মাঝে মধ্যে কঠিন কোনো টপিক বুঝতে অসুবিধে হলে নদী ধৈর্য ধরে আয়ানকে বুঝিয়ে দেয়। তাদের বোঝাপড়াটা এতটাই ভালো যে কঠিন বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারে সে। তবে সবসময় যে শুধু পড়াশোনা নিয়েই তাদের সময় কাটে তা নয়। পাড়ার ফাঁকে ফাঁকে সৃষ্টি হয় কিছু মিষ্টি রোমান্টিক মুহূর্ত। হয়তো আয়ান কোনো জটিল সমীকরণ সমাধান করতে গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে, তখন নদী আলতো করে তার হাত ধরে আয়ানের চোখে চোখ রেখে মৃদু হেসে বলে, তুমি পারবে, আমার বিশ্বাস আছে। নদীর সেই শান্ত অথচ দৃঢ় বিশ্বাস আয়ানের মনে নতুন করে উদ্যম যোগায়। আবার কখনো গভীর রাতে পড়তে পড়তে আয়ানের ঘুম এসে যায়। নদী তখন তার মাথার নিচে একটা বালিশ গুছিয়ে দেয়, পরম যত্নে তার কপাল থেকে চুল সরিয়ে দেয়। ঘুমন্ত আয়ানের মুখের দিকে তাকিয়ে নদীর ঠোঁটের কোণে এক স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। এই মানুষটাই তো তার জীবনের সব, তার ভালোবাসার আশ্রয়। একদিন বিকেলে পড়ার টেবিলে ঝুঁকে থাকা আয়ানের ঘাড়টা ব্যথা করছিল। নদী উঠে এসে তার ঘাড়ে আলতো হাতে মালিশ করে দিতে শুরু করে। আয়ান চোখ বন্ধ করে সেই আরামদায়ক স্পর্শ অনুভব করে। তোমার হাতের জাদু আছে আপু, নিমিষেই সব ব্যথা উধাও। শুধু হাতের জাদু নয়, ভালোবাসার ছোঁয়াও আছে। তাদের নীরব ভালোবাসার প্রকাশ ঘটে চোখের ইশারায়। আলতো স্পর্শে পরীক্ষার চাপের মধ্যেও তারা একে অপরের জন্য সময় বের করে নেয়। কখনো ছাদে বসে রাতের আকাশ দেখে, হাতে হাত রেখে ভবিষ্যতের স্বপ্ন বনে, কখনো বারান্দায় বসে হালকা বৃষ্টির ছোঁয়া নেয়, আর তাদের মনে ভালোবাসার সুর গুঞ্জরিত হয়। পরীক্ষার কয়েকদিন আগে নদী আয়ানের জন্য তার পছন্দের কিছু খাবার রান্না করে আনে। আয়ানের মুগ্ধ হয়ে নদীর হাতের রান্না খায় আর বলে, পরীক্ষার আগে এটা যেন আমার জন্য বুস্টার ডোজ। শুধু পরীক্ষার আগে কেন, আমি তো সবসময় তোমার জন্য ভালো কিছু করার চেষ্টা করি। এভাবেই ভালোবাসার পরশে আয়ানের পরীক্ষার প্রস্তুতি এগিয়ে চলে। নদীর নিঃস্বার্থ সহযোগিতা আর গভীর ভালোবাসা আয়ানের মনে সাহস ও আত্মবিশ্বাস যোগায়। তারা দুজনেই জানে এই কঠিন সময়টা তারা একসাথে পার করছে এবং
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই দিনটি আসে। আজ আয়ানের ফাইনাল পরীক্ষা শেষ। সকাল থেকেই নদীর মনটা উড়ু উড়ু করছিল। পরীক্ষার হল থেকে আয়ানের হাসি মুখ দেখার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। পরীক্ষা শেষে যখন আয়ান ক্লান্ত অথচ তৃপ্তির হাসি নিয়ে বেরিয়ে আসে, নদী ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। শেষ, ফাইনালি তোমার পরীক্ষা শেষ হলো, কেমন হয়েছে? হ্যাঁ আপু, শেষ। মনে হচ্ছে একটা বিশাল বোঝা নেমে গেল। পরীক্ষা ভালো হয়েছে আশা করি। তোমার দোয়া ছিল তো সাথে। বাড়ি ফিরে আয়ান ফ্রেশ হয়। রাতের খাবারের জন্য সবাই যখন একসাথে টেবিলে বসে তখন এক অন্যরকম খুশির আমেজ বিরাজ করছিল। নদীর মা নিজের হাতে আয়ানের পছন্দের খাবার শুরু হওয়ার কিছুক্ষণ পর আয়ানের বাবা গম্ভীর গলায় বলে, আয়ান, নদী, তোমাদের একটা সুখবর দেওয়ার আছে। আয়ান ও নদী একে অপরের দিকে তাকায়। তাদের বুকের ভিতরটা ধুকধুক করতে থাকে। তোমাদের দুজনের কথা আমরা অনেক দিন ধরেই ভাবছি, আর এখন যখন আয়ানের পরীক্ষাও শেষ তখন আর দেরি করার কোনো মানে হয় না। হ্যাঁ বাবা, আমরা সিদ্ধান্ত নিয়েছি আর মাত্র 4 দিন পর তোমাদের শুভ পরিণয় হবে। বাবার কথা শুনে আয়ান ও নদীর চোখ বিস্ময়ে ভরে ওঠে। 4 দিন? এত তাড়াতাড়ি? নদীর মুখ লজ্জায় রাঙা হয়ে যায়, আর আয়ানের চোখে আনন্দের ঝিলিক দেখা যায়। সত্যি বাবা, তোমরা সিরিয়াস? হ্যাঁ বাবা, আমরা শুভ কাজ আর ফেলে রাখতে চাই না। তোমরা দুজনে রাজি তো? আমার তো কোনো আপত্তি নেই, যদি নদীরও না থাকে। আমারও কোনো আপত্তি নেই। মুহূর্তের মধ্যে খাবার টেবিলের আনন্দ আরো কয়েক গুণ বেড়ে যায়। নদীর মা খুশিতে আপ্লুত হয়ে বলেন, তাহলে কাল থেকেই বিয়ের প্রস্তুতি শুরু করে দেওয়া যাক। আয়ান ও নদী একে অপরের দিকে তাকিয়ে হাসে। এতদিনের অপেক্ষা, এতদিনের ভালোবাসা অবশেষে তার সুন্দর পরিণতি পেতে চলেছে। নদীর আর আয়ানের বিয়ের খবরে বাড়ি জুড়ে উৎসবের আমেজ শুরু হয়ে যায়, যেন এক লহমায় সব অপেক্ষার অবসান হতে চলেছে। নদীর মা ও আয়ানের মা কোমর বেঁধে নেমে পড়েন বিয়ের আয়োজনে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের আনাগোনা শুরু হয়ে যায় বাড়িতে। চারিদিকে ব্যস্ততা আর খুশির গুঞ্জন। তাদের বাড়ি ঝলমলে আলোয় সেজে ওঠে। গেটের সামনে তৈরি হয় সুন্দর তোরণ। রঙিন কাপড়ের পতাকায় ছেয়ে যায় চারপাশ। ভেতরে সানাইয়ের সুর ভেসে আসে, যা আমাদের বার্তাবহ নদীর বান্ধবীরা এসে তার হাত ভরে মেহেন্দি লাগিয়ে দেয়। তাদের হাসিতে আর গানে বাড়ির পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে ওঠে। আয়ানের বন্ধুরাও এসে তাকে হলুদ মাখিয়ে দেয়। তাদের দুষ্টুমিতে আর ঠাট্টায় আনন্দের ফোয়ারা ছোটে। গায়ে হলুদের অনুষ্ঠানে তার পরনে থাকে হলুদ রঙের শাড়ি, ফুলের গয়না। আয়ানের গায়েও হলুদ রঙের পাঞ্জাবি। দুজনের মুখেই খুশির আড্ডা, চোখে একে অপরের জন্য গভীর ভালোবাসা। তাদের বাবা মায়েরা হাসি মুখে অতিথিদের আপ্যায়ন করেন। দিন সকালে নদীর বাড়ির উঠানে তৈরি হয় সুন্দর বিয়ের মঞ্চ। রঙিন ফুল আর আলোয় ঝলমল করছে চারিপাশ। নদীর পরনে আজ লাল বেনারসি, সোনার গয়নায় সেজে উঠেছে অপরূপা। তার চোখের স্বপ্ন, হৃদয়ে অপেক্ষা। আয়ান আসে বরবেশে, শেরওয়ানি আর পাগড়িতে তাকে দেখাচ্ছে রাজকুমারের মতো। কাজের সামনে কবুল বলার সেই মাহেন্দ্রক্ষণ যখন আসে তখন নদীর বুক ধুকপুক করে। আয়ানের কণ্ঠে যখন সেই পবিত্র শব্দ উচ্চারিত হবে তখন নদীর চোখ পানিতে ভরে উঠবে। এতদিনের ভালোবাসা, এতদিনের অপেক্ষা আজ তার পূর্ণতা পায়। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে যখন চারপাশ শান্ত হয়ে আসে তখন আয়ান ধীরে ধীরে বাসর ঘরে প্রবেশ করে। ঘরটি সুগন্ধি ফুলে আর মৃদু আলোয় এক মায়াবী পরিবেশ পূর্ণ। নদীর দিকে চোখ পড়তেই তার হৃদস্পন্দন দ্রুত বেড়ে যায়। লাল বেনারসিতে ঘোমটা দেওয়া নদীর মুখ এক অপার্থিব সৌন্দর্যে ভরা। আয়ান সন্তর্পণে এগিয়ে যায় নদীর দিকে। খাটের পাশে বসে আলতো হাতে তার ঘোমটা সরিয়ে দেয়। নদীর লজ্জাবনত মুখ চোখের পলকে যেন হাজার কথা বলছে। আয়ানের স্পর্শে নদীর সারা শরীরে এক মৃদু শিহরণ অনুভব হয়। তুমি কি ক্লান্ত? আজ অনেক ধকল গেছে। একটুও না, আমার তো মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। এত সুন্দর সবকিছু, আর তুমি? আয়ান নদীর হাত ধরে নিজের হাতের মধ্যে নেয়। তাদের হাতের স্পর্শে ভালোবাসার উষ্ণতা অনুভূত হয়। আমারও মনে হচ্ছে সব স্বপ্ন সত্যি হয়ে গেল। তোমাকে আমার পাশে এভাবে দেখে বিশ্বাস হচ্ছে না। নদী চোখ তুলে তাকায় আয়ানের দিকে। তাদের চোখের ভাষায় বিনিময় হয় না বলা অনেক কথা। সে সাহস করে আয়ানের চোখের দিকে তাকায়। তাদের দৃষ্টি এক গভীর আলিঙ্গনে আবদ্ধ হয়। তুমি জানো, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনের অংশ হবে। আর আমার মনে হয়েছিল তোমার ওই
শান্ত চোখের দিকে তাকিয়ে যেন আমি আমার আশ্রয় খুঁজে পেয়েছি। তারা দুজনে কিছুক্ষণ নীরবে বসে থাকে। তাদের হাতের বন্ধন আরো দৃঢ় হয়। ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু তাদের হৃদস্পন্দনের মৃদু আওয়াজ শোনা যায়। বাইরের রাতের আধার যেন তাদের ভেতরের ভালোবাসার আলোয় আলোকিত হয়ে ওঠে। আয়ান ধীরে ধীরে নদীর আরো কাছে আসে। তাদের নিঃশ্বাস একে অপরের স্পর্শ অনুভব করে। নদীর গোলাপি ঠোঁট ছুঁয়ে যায় আয়ানের ঠোঁটে। সেই প্রথম স্পর্শে ভালোবাসার গভীরতা। আপু, সাবধান হয়ে যাও। আজকে রাতে তোমার উপর রোমান্টিক ঝড় বয়ে যাবে। এইরকম ঝড় আমি সবসময়ই চাই, কিন্তু আরেকবার যদি আপু বলো, সেদিনই দেখবে কি হয়। আর আয়ান নদীকে তার কথাটি শেষ করতে দিল না। নদীর ঠোঁট জোড়া দখল করে নিল। এভাবেই চলে, তারপর শুরু করে, না দর্শক, আমি আর বলতে পারবো না, আমার লজ্জা লাগছে। আর যাদের শুনতে ইচ্ছে করছে তারা একটা করে বিয়ে করে ফেলুন। তাদের দীর্ঘদিনের প্রেম আজ পূর্ণতা পায় এক নতুন সম্পর্কের বাঁধনে। সিনিয়র বড় আপু অবশেষে তার রোমান্টিক স্বামীর পাশে খুঁজে পায় জীবনে আসল সুখ আর ভালোবাসা। আর এই ভালোবাসার পরিণতিতে গল্পের পর্দা নামে এক মিষ্টি হ্যাপি এন্ডিং এর সাথে নদীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে সত্যি হয়। তার একটু জেদি, অধিকার ফলানো ভালোবাসা আয়ানের শান্ত কেয়ারিং হৃদয়ে খুঁজে পায় তার কাঙ্ক্ষিত আশ্রয়। তাদের চাচাতো ভাই বোনের সম্পর্কের শুরুতে যে দ্বিধা আর সংকোচ ছিল, সময়ের সাথে সাথে তা গভীর ভালোবাসায় রূপান্তরিত হয়। এই গল্প আমাদের শেখায় ভালোবাসা কোনো নির্দিষ্ট গণ্ডিতে বাধা থাকে না। বয়সের পার্থক্য বা সম্পর্কের শুরুতে অন্য কোনো সমীকরণ থাকলেও যদি দুটি হৃদয় সত্যি ভালোবাসে, তবে সব বাধা অতিক্রম করা সম্ভব। নদীর তীব্র ভালোবাসা যেমন আয়ানকে ধীরে ধীরে আপন করে নিয়েছে, তেমনি আয়ানের নীরব অথচ গভীর কেয়ারিং নদীর জীবনে এনেছে শান্তি ও নির্ভরতা। তাদের সম্পর্কের উত্থান পতন, মান অভিমান, এমনকি সেই অপ্রত্যাশিত রোমান্টিক মুহূর্তগুলোও তাদের ভালোবাসাকে আরো মজবুত করেছে। পরিশেষে পরিবারের সমর্থন এবং তাদের নিজেদের অটুট বিশ্বাস তাদের ভালোবাসাকে সুন্দর পরিণতির দিকে নিয়ে যায়। বাসটাতে সেই স্বপ্নের পরিবেশে তাদের নতুন জীবন শুরু হয়, যেখানে থাকে শুধু একে অপরের প্রতি গভীর ভালোবাসা আর সারা জীবন একসাথে পথ চলার অঙ্গীকার।